ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় সোপর্দ। আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে টাস্ক ফোর্স গঠন। রমজানের আগেই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা রিজভির। জাতীয় কবির প্রয়াণ দিবসে সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা। বাঙালির সব আন্দোলনের অনুপ্রেরণা নজরুলের অমর সৃষ্টি। 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুয়েটের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। রুয়েট ও কুয়েট শিক্ষার্থীদের রাজধানীর উদ্দেশ্যে যাত্রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, তবে নির্বাচন আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে গেলেন এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই কাজটি করা সম্পূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির 8 সদস্যের একটি প্রতিনিধি দল 5 দিনের জন্য সফরে চীনে যাচ্ছে। আমরা মনে করছি যে এই সফরের মধ্য দিয়ে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন ও বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। একই অনুষ্ঠানে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, অতীতে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা ফেরত যাব না। বর্তমান রাজনৈতিক মতানৈক্যের সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে বলেও ওই সময় মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় জালাল আহমেদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। বুধবার রাত 1:15টার দিকে মহসিন হলের 462 নম্বর রুমে হামলার শিকার হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী রবিউল হক। কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তারই রুমমেট ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের রোষানল এড়াতে নিজ কক্ষে আটক ছিলেন জালাল আহমেদ। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রড লাইট ছিল আর কি, ওইটা দিয়ে হচ্ছে খুব জোরে আঘাত করা হয়, যার কারণে এই জায়গাটা পুরোটা হচ্ছে ফেড়ে যায় ওনার। তো ওইখান থেকে ব্লিডিং তখন হচ্ছিল, বাইরে হচ্ছে উঠায়া তখন হচ্ছে দুইজন ভাই বাইকে করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সে হচ্ছে দীর্ঘদিন যাবৎ হলে অবস্থান করছে এবং তার লাইফটা মূলত আসলে ভারসাম্যহীন একটা মানুষ। সে তো যে কারণে সবাই তাকে আসলে সাইকো মানুষ হিসেবেই চেনে আর কি। জালাল জালালকে যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে যেন বহিষ্কার করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে।
মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। এদিকে গতকাল ডাকসু নির্বাচন কেন্দ্র করে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স গঠন করেছে চিফ রিটার্নিং অফিসের কার্যালয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে সঠিক পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। গত ৩৫ বছরে রাকসু ফান্ডে জমা টাকার হিসাব, ফান্ড থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়া লোন ফেরত ও অনিয়মের তদন্ত চান তারা। এছাড়াও রাকসু নির্বাচনে প্রায় কোটি টাকার ব্যয়, প্রার্থীদের ডোপ টেস্ট করা ও কিভাবে করবে তা নিশ্চিত না হওয়ায় রয়েছে উদ্বেগ। রাকসু ভবনে থাকা সংগঠনগুলোর পুনর্বাসন নিয়েও ক্ষুব্ধ সংগঠনগুলো। প্রশাসন জানিয়েছে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ৩৫ বছর নির্বাচন না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে হল সংসদ বাবদ ৩০ টাকা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ ১৫ টাকা করে ফি নেওয়া হয়েছে। বর্তমানে ছাত্র সংসদ ফান্ডের ১,৮২,০০,০০০ টাকা ব্যাংকে জমা আছে। ২০১২-১৩ সেশনে ৪৯ লাখ এবং ২০২১ সালে ১২ লাখ টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার সহ নামে বেনামে বিভিন্নভাবে, রাকসু ছিল না কিন্তু রাকসু ট্রেজারার ছিল, বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আসন্ন রাকসু নির্বাচনের ব্যয় সংক্রান্ত কোনো বাজেট পাশ করেনি নির্বাচন কমিশন। তাদের ধারণা ৩০ লাখ টাকার ব্যালট সহ মোট ব্যয় হবে ৮৫ লাখ টাকা। তবে নির্বাচন আয়োজনের এ ব্যয় রাকসু ফান্ড না বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে হয়নি সে সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙার আমাদের চিন্তা নাই। আমরা প্রশাসনের সাথে আমরা নেগোসিয়েশনে আছি, যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেখানেই যাব। রাকসু নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। টেস্টের ব্যয় কমিশন না প্রার্থী কে করবে সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ডোপ টেস্টের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা, এটা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব না। তো আমরা চাই যে ডোপ টেস্টটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আন্ডারে হোক। রাকসুর যে অথরিটির নির্বাচন কমিশনের অর্থায়নে হবে, ছাত্ররা তো এখানে পয়সা দেবে না। রাকসু ভবনে ১২টি সংগঠন কার্যক্রম পরিচালনা করে। তাদের পুনর্বাসন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। রাকসু নির্বাচন হলে পরে এই রাকসু ভবনে যেসব সংগঠনগুলো কাজ করছিলাম তারা কোথায় যাব, এই বিষয়ে আমরা এখনো দুয়াশার মধ্যে আছি। আমাদের একটা পুনর্বাসন করে আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করে দিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন কমিশনের সঙ্গে শিগগিরই সব বিষয়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে, আমার তাদের উপরে আস্থা আছে, তারা সেরকম একটা ব্যবস্থাই নেবে। ২৪ আগস্ট শুরু হয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার কথা ছিল ২৬ আগস্ট। পরে সে সময়সীমা বাড়ানো হয় ৩১ আগস্ট পর্যন্ত। এ নির্বাচনে ১৭টি হলের মোট ভোটার প্রায় ২৫,০০০। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গত ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এবং এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম গতকালই শেষ হওয়ার কথা ছিল। তবে আবার সেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এরই মধ্যে কিন্তু অনেকেই ভিপি জিএস সহ যে অন্যান্য পদ আছে সেই পদগুলোতে তারা মনোনয়ন তুলছেন। এখন পর্যন্ত রাকসুর বিভিন্ন পদে ১৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধিতে এখানে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই যে হলগুলো যে রয়েছে সেই হলগুলোতে আসলে এখন পর্যন্ত ৩৬৩ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে আজও সেই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে। তবে তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সেসব শিক্ষকেরা একটি মিটিংয়ে বসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিটিংটি শুরু হবে। আসলে রাকসুর সার্বিক বিষয় নিয়ে আসলে এই মিটিংটি হবে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। আমার সাথে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। তিনি বলেছেন যে এখানে রাকসুর নির্বাচন আসলে পেছানোর বেশ দাবি এসছে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে। আসলে সেগুলো পেছানো হবে কিনা বা সেই আগের ডেটেই রাখা যেটা হয়েছে 15 সেপ্টেম্বর সেই ডেটে অনুষ্ঠিত হবে কিনা বা আরও কোনো পরিবর্তন আসছে কিনা সেটি কিন্তু এই মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু সেটি পরিষ্কার করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আপনারা জানেন যে
এই যে রাষ্ট্র নির্বাচনকে ঘিরে যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ শিক্ষার্থীদের মধ্যে ছিল এবং সেটি কিন্তু এখনও আছে। এবং আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে রাকসুতে 25টি পদের মধ্যে 23টি পদে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে, সিনেটে 5টি পদে নির্বাচন হবে এবং হল সংসদে 17টি পদের মধ্যে 15টি পদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন পরে এই নির্বাচন পেয়ে। কারণ এটি তারা মনে করেন যে তাদের দাবি দেওয়া আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে রাকসু। এই নির্বাচন হলে তাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো রয়েছে, হলের যে সংকটগুলো রয়েছে সেই সংকট, আবাসিকতার সংকট, খাবারের মানের সংকট সহ আরও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে রাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই আসলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রেখে মুখ রেখে আসলে তারা কথা বলে তাদের ন্যায্য দাবি আদায়ের কিন্তু একটি মানে অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তারা কাজ করবে, এমনটাই আসলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ৪৯তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ভক্ত অনুরাগী ও সাধারণ মানুষ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। শ্রদ্ধাঞ্জলি হাতে শত শত মানুষের ভিড়। বাঙালির জাতীয় চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার সমাধি প্রাঙ্গণ হয়ে ওঠে স্মরণ আর ভালোবাসার ভূমি। বাঙালির সকল আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন প্রেম ও দ্রোহের কবি নজরুল। জাত ধর্মের বিভেদ পেরিয়ে স্বপ্ন দেখেছেন মানবিক সমাজের। তাই তো তার চলে যাবার অর্ধশত বছর পেরিয়ে গেলেও চিন্তা ও মননে এখনও তিনি আছেন প্রবলভাবে। বাংলা গানের সংস্কৃতির সম্ভার এতটাই সমৃদ্ধ, এই স্বল্প সময়ে এক মহান কবি নিজের পরিচয় তার লেখনীর মধ্য দিয়ে দিয়ে গেছেন। জাতীয় কবি নজরুল ইসলামের লেখনী, তার যে চিন্তাধারা, তার মূল্যবোধ, তার অহিংস যেই চিন্তাধারা আমাদের জন্য খুবই পাথেয় বলে আমরা মনে করি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় মূল মন্ত্র নজরুলের চেতনা। এ সময় তিনি রমজানের আগেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের সার্থক উত্তরসূরি। চূড়ান্ত লক্ষ্যের জন্য আন্দোলন, গণতন্ত্র এখনো সেটি প্রতিষ্ঠা পায়নি, তবে আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এই দেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর 16 বছর যে ভোট দিতে পারেনি সেই ভোট তারা দিতে পারবে। বারবার বলার পরও নজরুল রচনার এখনো অনুবাদ না হওয়ায় হতাশা ফুটে ওঠে পরিবারের কণ্ঠে। জানিয়ে আসছি, আজকেও জানাচ্ছি, অবশ্যইভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। জন্মদিন হোক কিংবা মৃত্যুদিন, নজরুলের অদৃশ্য উপস্থিতির আবেগ বাঙালি মাত্রই অনুভব করেন প্রতিদিন। তাই তো তার চলে যাবার অর্ধশত বছর পেরিয়ে গেলেও তিনি আছেন বাঙালির চেতনায় এবং সংস্কৃতির শেকড়ে। তারপরেই প্রশ্ন রাখতে হয় যে বৈষম্যহীন সমাজ এবং মানবিক সমাজের স্বপ্ন তিনি দেখেছেন তার কতটুকু পূরণ হয়েছে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বুয়েট প্রকৌশলী রুকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী ও খুলনা ছেড়েছেন রুয়েট এবং কুয়েটের শিক্ষার্থীরা। সকাল 7টায় রাজশাহী রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস করে রওনা দেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এর আগে ভোর 4টার দিকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী।
মঙ্গলবার ঢাকা থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রওনা হয়েছেন। ভোরে 3টি বাসে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথেই থাকবে বলে জানান শিক্ষার্থীরা। এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন রাজধানীর শাহবাগ মোড়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করতে এর মধ্যে বিভিন্ন প্রকৌশলী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, এমনকি অ্যালামনাই যারা রয়েছেন, তারাও কিন্তু ঢাকামুখে আসতে শুরু করেছেন, এরকম তথ্য আমার কাছে রয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে আমরা দেখে যিনি আসলে যে প্রকৌশল অধিকার আন্দোলনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে বুয়েটে তারা আসলে প্রথমে আসবেন এবং আশপাশের যারা বিশ্ববিদ্যালয়গুলো তারা আসার পরে তারপরে তারা আসলে শাহবাগে অবস্থান নেবেন। 10টা থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো পরিস্থিতি কিন্তু এখনও দেখিনি। যদিও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এরই মধ্যে বুয়েটের মূল ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই এসেছেন, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। যদিও এখানে পুলিশি যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে আশপাশে কিন্তু পুলিশের একটি যথেষ্ট সতর্ক অবস্থান রয়েছে, এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি মাথায় রেখে এখনও পর্যন্ত এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি স্বাভাবিক রয়েছে। যেই যান চলাচল যেগুলো রয়েছে সেই যান চলাচলগুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বেশ অনেকটাই স্বাভাবিক এবং এখনও পর্যন্ত তেমন ধরনের কোনো কিছু কিন্তু এখানে আমরা দেখিনি। এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা চলে আসলে তার পরবর্তীতে কী পরিস্থিতি দাঁড়ায় সেটি নিয়ে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনও পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শেষ দিনে শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপিল আপত্তির পরে আজকে শুনানি শেষ দিন, টানা চতুর্থ দিনের মতো আজকে শুনানি চলছে। আজকে চলবে রাজশাহী, রংপুর এবং ঢাকা অঞ্চলের প্রায় 20টি আসন নিয়ে চলবে শুনানি এবং শুনানিতে অংশগ্রহণ প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বেই মূলত শুনানি চলছে টানা এই চতুর্থ দিনের মতো। এর আগে আরও প্রায় বেশ কয়েকটি আসনে শুনানি হয়েছে। টোটাল 300 আসনের মধ্যে 87টি আসনে দাবি আপত্তি উঠেছিল। এই দাবি আপত্তির মধ্যে সেই শুনানি শুরু করে নির্বাচন কমিশন এবং আজকেই যেহেতু শেষ হবে বিকেল 5টা পর্যন্ত চলবে শুনানি। বিকেল 5টার পরেই আসলে এই টানা 4 দিনের যে শুনানি হয়েছে, যেসব আসন নিয়ে যেসব আসনের পক্ষে বিপক্ষে মতামত উঠেছে সেগুলো পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। পর্যালোচনার পরেই আসলে সিদ্ধান্ত নেবে যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে যেসব খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে আসলে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, অথবা দাবি আপত্তির পরে যে সাধারণ মানুষের সেসব এলাকার যে আপত্তিগুলো ছিল, যে বিভেদগুলো ছিল সেগুলো দূর হবে কিনা সেটিও নিশ্চিত হওয়া যাবে। তবে আজকেই যেহেতু শেষ হবে আজকের পরেই তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং এই অনেকেই দাবি করেছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এসে দাবি করেছে, সেসব এলাকার মানুষেরা বলেছে যে 2008 সালের আগে যে সংসদীয় আসন যেভাবে ছিল সেভাবেই তারা চায়। অনেকে বলছে যে 2008-এর আগে যেভাবে সংসদগুলো বিন্যাস ছিল সেই আসনই তারা চায় এবং সেই আসন হলে এলাকাবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগগুলো কমে আসতে পারে। এই ধরনের নানা বিষয় উঠে এসেছে। এখন দেখার অপেক্ষা নির্বাচন কমিশনের খসড়ায় কোনো পরিবর্তন আসছে কিনা সেটি একটু অপেক্ষা করতে হবে। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সময় সংবাদে আরও থাকছে। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর আজ। নয়াদিল্লির রফতানি খাতে বিশাল ধাক্কা। মত বিশ্লেষকদের অর্থনীতিতেও বিরূপ প্রভাবের শঙ্কা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। গত 4 দিনে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফে উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ ও নাইখংদিয়া এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ট্রলার মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমা শাহপুরী দ্বীপের নাইখংদিয়া জলসীমা অংশে একের পর এক ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ থেকে ট্রলার নিয়ে সাগরে যাওয়া কিংবা মাছ শিকার করে ট্রলার নিয়ে ফেরার সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে তারা। এ নিয়ে গেল 22 দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে 51 জন জেলেকে, যাদের কোনো খবর পাচ্ছে না জেলে পরিবারগুলো। যখন আমরা ট্রলার নিয়ে নাফ নদীতে বড়শি মারতে আর জাল বসাতে যাই, আরাকান আর্মিরা আসা স্পিডবোট নিয়ে আসা, এরা আমাদেরকে ধরে নিয়ে যায়। অন্য পেশা নাই, তাহলে আমরা নিজে কুলি কাম করি নেবারির, কোনো লেবারি কাম করি নেবারির, তাহলে আমরা কি করি এটা চলিও। ট্রলার মালিক সমিতির দাবি, সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। এতে মাছ ধরা হয়ে উঠেছে কঠিন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, ওনারা যদি আমাদের চলাচলের রাস্তাটা একটু নিরাপত্তা দেয় আমাদেরকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সাগরে যেয়ে আমরা কি জাল মেরে সাগরে আসি, সাগর থেকে আমরা নিশ্চিতভাবে কুলের মধ্যে ফিরতে পারবো। 7 দিনের মধ্যে 46 জন জেলে বুশ সহ ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারে আমি সরকারের সহযোগিতা কামনা করি। তবে বিজিবি বলছে সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। 2024 সালের ডিসেম্বর থেকে চলতি আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে 250 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। তবে শুল্কের প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রফতানি বাণিজ্য। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তৈরি পোশাক, হীরা গহনা ও চিংড়ি, এই 3 প্রধান রফতানি খাতে। বাতিল হচ্ছে একের পর এক ক্রয়াদেশ। ঝুঁকিতে পড়েছে লাখো মানুষের কর্মসংস্থান। গেল 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়ায় 50%, যা কার্যকর হচ্ছে বুধবার থেকে। বিবিসি বলছে, নতুন শুল্ক হার কার্যকর হওয়ায় ভারত থেকে আমদানি করা শার্ট $10 পরিবর্তে $16 বিক্রি করতে হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে। এ অবস্থায় ভারতীয় প্রতিষ্ঠানের অর্ডার বাতিল করে চীন, বাংলাদেশ, ভিয়েতনাম থেকে পোশাক নিচ্ছে মার্কিন ব্র্যান্ডগুলো। অর্ডার না থাকায় কাজ হারাচ্ছেন বহু শ্রমিক। বিশ্বে উত্তোলিত প্রতি 15টি প্রাকৃতিক হীরার মধ্যে 14টিরই কাটা ও পলিশের কাজ হয় গুজরাট রাজ্যের সুরাট শহরে। বছরে $28.5 বিলিয়ন হীরা গহনা রফতানি করে ভারত, যার 1/3 যায় যুক্তরাষ্ট্রে। তবে সেই বাণিজ্য এখন 2 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারখানাগুলোতে নেই আগের মতো কর্মমুখর পরিবেশ। চাপে পড়েছে ভারতের চামড়ার জুতা শিল্প। দেশটির আগ্রা শহরে হাজার হাজার মানুষ জুতা তৈরিতে কাজ করেন, সেখানেও বাড়ছে উদ্বেগ। হুমকির মুখে চিংড়ি রফতানিও। দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছে হ্যাচারিগুলো। নেতিবাচক প্রভাব পড়ছে প্রায় 30 লাখ মানুষের জীবন জীবিকায়। এদিকে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ভারতের অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বড় জয় চাই লাল সবুজের। চাংলি মিঠাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে হারালেও দ্বিতীয় ম্যাচে পথ হারিয়েছে ফেভারিট ভারতের কাছে। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয় ফেরে লাল সবুজ। 3 ম্যাচ শেষে অর্পিতাদের সংগ্রহ 6 পয়েন্ট, 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। বাংলাদেশের সামনে আছে আরও 3 ম্যাচ। শিরোপা জিততে চাইলে 3 ম্যাচেই পেতে হবে বড় জয়। এর মধ্যে শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে লিটুর দল। তবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফিনিশিংয়ের ব্যর্থতা, যা নিয়ে বাড়তি কাজ করছেন কোচিং স্টাফ।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় সোপর্দ। আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন। রমজানের আগে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা রিজভির। জাতীয় কবির প্রয়াণ দিবসের সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা। বাঙালির সব আন্দোলনের অনুপ্রেরণা নজরুলের অমর সৃষ্টি। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।